ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ভিসকোসিটি সান্দ্রতার সম্পর্কে কিছু আলোচনা করব। এটা দ্বিতীয় নম্বর ক্লাস হচ্ছে, কেন প্রথম ক্লাসটা বলা হয়েছে। এটি ক্লাস 9 থার্ড চ্যাপ্টার রয়েছে। তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বইয়ের থার্ড চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে? তাহলে আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ, রেনল্ড নাম্বার, রেনল্ড সংখ্যা এবং আর কি বলেছিলাম ক্লাসে, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আমি সরাসরি চলে আসছি ভিসকোসিটিটা কি। আমি ভিসকোসিটি কিসের ধর্ম বলেছিলাম? ভিসকোসিটি হচ্ছে ফ্লুইডের ধর্ম। ফ্লুইড মানে লিকুইড আর গ্যাস দুটোই হতে পারে। ভিসকোসিটি হচ্ছে একটা ফ্লুইডের ধর্ম। এখন লিকুইড গ্যাস দুটোই হচ্ছে। এখন আমি আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি। যদি আমি প্রথমে লিকুইডের কথা চিন্তা করি, আচ্ছা প্রথমে গ্যাস নিয়ে ভাবছি। গ্যাস মলিকুল রয়েছে। এতক্ষণ আমরা লিকুইড দিয়ে দেখছিলাম। গ্যাস মলিকুলের মধ্যে ভিসকোসিটি কীভাবে আসছে, কী জিনিস, সেটা আমি বলি। মনে করলাম আমি গ্যাসের একটা কন্টেনার আছে, তার মধ্যে গ্যাস মলিকুলগুলো ফ্লো করছে, তার ডিফারেন্ট লেয়ার আমি করছি। আচ্ছা কন্টেনার ধরছি না, এটা হচ্ছে একটা গ্যাসের লেয়ার, ডিফারেন্ট লেয়ার ডিএক্স। এইটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু লেয়ার্স। অ্যান্ড এটা হচ্ছে সলিড সারফেস। এইখানে সলিড সারফেসটা নেই। তাহলে কি হচ্ছে বলছে, ভেলোসিটি অফ দ্য লেয়ার, যদি একটা গ্যাস ইন ল্যামিনার ফ্লো থাকে, মানে ধারারেখ প্রবাহতে থাকে, তাহলে ভেলোসিটি অফ দ্য এই যে বিভিন্ন লেয়ারগুলো, স্তরগুলো আছে, তার ভেলোসিটি, বেগ, সেটা মুভ করছে এদিকে সামনে স্তরগুলো, তো বেগ বিভিন্ন হয়ে যায়। যেমন সলিড সারফেসের কাছে যে কঠিন তলের কাছে যে লেয়ারগুলো থাকে ওর সঙ্গে অ্যাটাচ, তার বেগ হচ্ছে কম হয়। যত আমি এদিক দিয়ে উপরের দিকে যাব, তত বেগ ভেলোসিটি ইনক্রিজ করতে থাকে, বেগ বাড়তে থাকে। তাহলে যে লেয়ার স্তরগুলো গ্যাস মলিকুলের ক্ষেত্রে অবশ্যই এগুলো, যে স্তরগুলো আমি এর ক্ষেত্রে ভাবছি, এটা লিকুইডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আছে কিছু লিকুইড প্লাস গ্যাস। আচ্ছা তাহলে আমি বলি, যে স্তরগুলো আমি সলিড সারফেসের সঙ্গে অ্যাটাচ আছে ভাবছি সেই স্তরগুলো ভেলোসিটি কম, আস্তে আস্তে যত দূরত্ব বাড়ছে ভেলোসিটি বাড়তে থাকছে। তাহলে একটা ভেলোসিটির নতিমাত্রা তৈরি হয়, ঠিক আছে? ভেলোসিটিকে আমরা যদি ইউ দিয়ে ডিনোট করি, তাহলে চেঞ্জ অফ ইউ উইথ চেঞ্জ অফ ডিস্টেন্স, এটাকে বলা হয় বেগের নতিমাত্রা। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগের নতিমাত্রাটা তৈরি হয়। চেঞ্জ অফ ভেলোসিটির পরিবর্তন উইথ ডিস্টেন্স, কি বলে, দূরত্বের সঙ্গে। এখন ভিসকোসিটি হচ্ছে একটা বল অনুভূত হয়। ভিসকোসিটি কি হচ্ছে, একটা স্তর আরেকটা স্তরের ওপর দিয়ে যখন বয়ে যেতে চায়, অনেকটা ফ্রিকশনের মতো, ঘর্ষণের মতো। এই এ স্তরটা বি স্তরের ওপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হবে, এ স্তরটা তার ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, এ স্তরের ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করবে, তাই তো? তার ফলে এই ঘর্ষণ বলে কিন্তু এই স্তরের এই ঘর্ষণ বলটা বিস্তরের মুভমেন্টকে বাধা দেবে। বিস্তরের যে চলাচলকে এই স্তরের এই ঘর্ষণ বলটা সেটা বাধা দেবে, ঠিক আছে?
এই বলটাকেই বলা হয় ভিসকাস ফোর্স, মানে সান্দ্রতা বল। এই যে বলটা, এই যে ফ্রিকশনাল ফোর্স, যেটা নাকি একটা স্তর আর একটা স্তরের সঙ্গে যখন একসঙ্গে আটকে আছে, একটা স্তর যখন আরেকটা স্তরের প্রতি বয়ে যেতে চাইছে, তখন কি হচ্ছে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল সেটা অন্য স্তরের মুভমেন্টকে বাধা দিচ্ছে। এইটাকেই বলা হচ্ছে কি বলে, ভিসকোসিটি বললাম। এবার তাদের জন্য তাদের বেগের কিছু একটা পার্থক্য দেখা যাচ্ছে। এখন এই ঘর্ষণ বলটা আসছে কেন? এই আসছে তার কারণ হচ্ছে এটা বেগের পার্থক্যের জন্য। দুটো স্তরের যদি বেগ এক হতো তখন কিন্তু এই ঘর্ষণ বলটা আসতো না। কারণ নিচের স্তরের বেগটা কম, উপরের স্তরের বেগটা বেশি, তাহলে উপরের স্তরটা আগে যখন এগিয়ে যাবে তখন নিচের স্তরটা ওকে পিছিয়ে টানবে। ঠিক আছে, অনেক মানুষের ধর্মই আছে এরকম, সে তার চারপাশে কেউ যদি খুব একটা উন্নতি করে ফেলে সে তাকে টানবে, পিছন দিকে টানবে, না ওটা করতে হবে না, ওটা ভালো না, ওটা করার দরকার নেই, এই রকম টাইপের জিনিস হচ্ছে এইটা। তাহলে এ ভেলোসিটি বেরিয়ে বেগে এগিয়ে যাচ্ছিল, এ পিছনে একে টানছে, এটাই হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, তাহলে আমি এবার এই টানার জন্য একটা ফোর্স আছে, এটাকে বলে সান্দ্রতা বল, সেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। তাহলে সান্দ্রতা বলটা কী কীর সঙ্গে সমানুপাতিক? সান্দ্রতা বল হচ্ছে, প্রথমে বললাম ডিইউ বাই ডিএক্স। এখানে একটা মাইনাস নেগেটিভ সাইন দিতে হবে। এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে? নেগেটিভ সাইন বোঝাচ্ছে যে সান্দ্রতা বল এবং এই যে ডিইউ বাই ডিএক্স বেগের নতিমাত্রা পরস্পরের বিপরীত দিকে। ডিইউ বাই ডিএক্স না, সান্দ্রতা বল এবং এই যে বেগ সেটা পরস্পরের বিপরীত দিকে, মানে যেদিকে বস্তুর বেগ তার বিপরীত দিকে সান্দ্রতা বলটা কাজ করে। ঠিক আছে, আবার সান্দ্রতা বল তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফলটা যত বাড়বে তত সান্দ্রতা বলটা বাড়বে। তাহলে এই দুখানা আমি দেখলাম, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স, আর হচ্ছে একটা এ, যে মাইনাস সাইনটা আমি যদি করি, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইটা ডিইউ বাই ডিএক্স ইন্টু এ, এটাকে বলা ইটা। এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, সান্দ্রতাঙ্ক। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলাটা। এবার এখান থেকে আমি ইটা সমান কী পাবো? এফ বাই এ ইন্টু 1 বাই ডিইউ বাই ডিএক্স। মানে আমি মাইনাস সাইনটা এখানে নিইনি, কারণ মাইনাস সাইনটা শুধু ইন্ডিকেট করছে ডিস্টেন্স, মানে ডিরেকশন অফ দ্য ফ্লো, ডিরেকশনটা ওর গতির ডিরেকশনটা, ওর বেগ মানে বল, সান্দ্রতা বলের বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এখন এর একক ইটা, এর একক বলের একক কি? ডাইন। এ হচ্ছে সেমি স্কোয়ার 1 বাই, এটা কি? এটা হচ্ছে বেগ, সেমি বাই সেকেন্ড ইন্টু সেমি, কেটে গেল, ইন্টু সেমি কেটে গেল, তাহলে কি হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার ইন্টু সেকেন্ড, ডাইন পার সেমি স্কোয়ার ইন্টু সেকেন্ড। এটাকে বলা হচ্ছে এটা আছে, এটা ডিনোট করা পয়েজ একক দিয়ে। সান্দ্রতাঙ্ককে বলা হয় পয়েজ এককের মাধ্যমে। হচ্ছে মাত্রা, ডাইমেনশন, এটা হলো ইউনিট, সিজিএস ইউনিট, এসআই ইউনিট, সব ডাইন দিয়ে আমি করতে পারবো। এবার মাত্রা, ডাইমেনশনটা কি? বলের ডাইমেনশনটা কি? এটা হচ্ছে বল, ফোর্স, তার ডাইমেনশন এম এল টি⁻⁻², এল স্কোয়ার ডিইউ বাই ডিএক্স, ডিইউ মানে চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে এল টি1, ডিএক্স হচ্ছে এল কাটলো,
এখানে একটা কাটলো, তাহলে কি পড়ে আছে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার টি ইন্টু টি, তাহলে হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -1। এইটাই হচ্ছে ভিসকসিটি কোএফিসিয়েন্ট, মানে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতাঙ্কের মাত্রা। এখন এককটা ছিল, ইকুয়েশনটা ছিল এইটা, এন্ড এ ইকুয়াল টু 1, মানে ক্রস সেকশনাল এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 1, ডিইউ বাই ডিএক্স যদি 1 হয় তাহলে এফ ইকুয়াল টু কি, ইটা মাইনাস ইটা, মাইনাস হচ্ছে ডিরেকশনটা বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি ইটাকে ডিফাইন করতে পারি, সান্দ্রতাঙ্কের সংজ্ঞা, সান্দ্রতাঙ্কের কি বলছে যে এ ইকুয়াল টু 1, মানে একক ক্ষেত্রফলের মধ্যে কোনো একক ক্ষেত্রফলযুক্ত কোনো স্থানে অঞ্চলের মধ্যে, মানে একক ক্ষেত্রফলযুক্ত তরলের মধ্যে যদি আমি একক বেগের নতিমাত্রা বজায় রাখতে চাই, তাহলে যে বল প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় ভিসকসিটি কোএফিসিয়েন্ট, সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে, বা সান্দ্রতাঙ্ক। হয়ে গেল এটা। এবার আসি সান্দ্রতাঙ্ক কিভাবে নির্ভর করে তরলের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক নির্ভর করছে তরলের নিজেদের মধ্যে আকর্ষণ বল। তাহলে তরলের অণুর ক্ষেত্রে সান্দ্রতাঙ্কটা নির্ভর করছে, একটা লেয়ার তরল রয়েছে, নিচে আর একটা লেয়ার তরল আছে, তাই এই লেয়ারটা যাচ্ছে, নিচের লেয়ারটা যে আকর্ষণ বল ওকে টানছে, এই আকর্ষণ বলের উপরে তরলের সান্দ্রতাঙ্ক নির্ভর করছে, ঠিক আছে। তাহলে এই আকর্ষণ বলটা যত বাড়বে সান্দ্রতাঙ্ক বাড়বে, ঠিক আছে। এইবার আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, উষ্ণতার সঙ্গে পরিবর্তন যদি দেখি আমরা উষ্ণতার সঙ্গে পরিবর্তন, উষ্ণতা বাড়লে কি হয়, আমরা জানি আকর্ষণ বল কমে যায়, ঠিক আছে। তাহলে আকর্ষণ বল কমে গেলে এই সান্দ্রতাঙ্ক কমে যাবে, তাই তরলের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে সান্দ্রতাঙ্ক ইটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইন কেস অফ লিকুইডস, ঠিক আছে। সান্দ্রতাঙ্ক উষ্ণতা বাড়লে কমে যায়, আস্তে আস্তে তরলটি, উষ্ণতা যত বাড়া হয় তরলের বেগ বাড়তে থাকবে, সান্দ্রতাঙ্ক কমে যাবে, ফলে তরলটি ফ্লোটা টার্বুলেন্ট ফ্লোর দিকে চলে যাবে। যাই হোক, এরপরে আমি দেখি যে গ্যাসের ক্ষেত্রে কি, গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক নির্ভর করে গ্যাসের অণুগুলির মধ্যে কলিশন, কেন এখানে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম, তাই গ্যাসের অণুগুলোর মধ্যে ধাক্কাধাক্কি বা কলিশনের উপর সান্দ্রতাঙ্ক নির্ভর করে। গ্যাসের অণুগুলোর মধ্যে ধাক্কাধাক্কি যত বাড়বে সান্দ্রতাঙ্ক তত বাড়বে, কেন গ্যাসের অণুগুলো একটা অন্য অণুর মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে, আমরা সেটাই ধরি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী। কিন্তু যখন গ্যাসের একটা অণু অন্য অণুকে ধাক্কা মারবে, তখন এই ধাক্কাটাই একটা অণুর মুভমেন্ট বা চলাচলকে বাধা দেবে, ঠিক আছে। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কলিশনটা যত বাড়বে তত সান্দ্রতা বাড়বে। তাহলে এখন উষ্ণতা বাড়লে কি হয় দেখি, উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলোর মধ্যে কলিশনটা বেড়ে যায়, মানে সংঘর্ষটা বেড়ে যায়, ফলে উষ্ণতা বাড়লে গ্যাসের সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে বোঝাতে পারলাম গ্যাস আর তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক উষ্ণতার সঙ্গে বিভিন্নভাবে পরিবর্তিত, তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কমে যায়, গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে বেড়ে যায়, ঠিক আছে। সান্দ্রতাঙ্ক চাপের উপরেও নির্ভরশীল, ঠিক আছে, এটা নিউটনের সূত্র থেকে পাওয়া যায়, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে এখন নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমি দেখি যে সান্দ্রতাঙ্কটা কিছু একটা কিভাবে তরলের মধ্যে আমি সান্দ্রতাঙ্কটা পরীক্ষা করব।
এই লম্বা একটা পাইপ নিয়েছি, মানে তো কন্টেনার নিয়েছি, পাত্র। এখানে একটা তরল ভর্তি আছে, জল ভর্তি আছে, মনে করলাম জল ভর্তি আছে। আর এখানে আর একটা পাত্র নিয়েছি, এখানে কি আছে, গ্লিসারিন ভর্তি আছে। এখানে ওয়াটার, এখানে গ্লিসারিন। একটা সাইকেলের বল হয় না, ছোট ছোট সাইকেলের বল, আমি এখান থেকে এখানে ফেলছি। এখানে যখন এখান থেকে ফেলছি, দুটো একসঙ্গে স্টপওয়াচ চালু করে দিলাম, এইখানে এসে পড়ছে। দুটো আলাদা স্টপওয়াচ নিয়েছি, বা একটা স্টপওয়াচে প্রথমে আমি ওয়াটারের ক্ষেত্রে করছি। এখানে যখন পড়ছে তখন স্টপওয়াচ চালু করলাম, এখানে এসে যখন পড়লো তখন স্টপওয়াচটা বন্ধ করলাম। মনে করলাম টাইম লাগলো t1 সেকেন্ড। একই কাজ এর সঙ্গে করলাম, টাইম লাগলো t2 সেকেন্ড। এখান থেকে যখন বলটা পড়ছে স্টপওয়াচ চালু করলাম, এখানে এসে পড়লো, তখন আমি স্টপওয়াচটা থামিয়ে দিলাম, t2 সেকেন্ড। এখন বলি যে এই দুটোর মধ্যে কোনটার মান বেশি। এখানে গ্লিসারিন নিয়েছি, তোমরা জানো গ্লিসারিন ভেজলিন একটু গাঢ় গাঢ় হয়। ওটাকে গাঢ় বলবো না, ওটাকে বলবো সান্দ্রতার ওর বেশি, ওর সান্দ্রতা বেশি। এখন তোমরা জেনে গেলে ওটাকে সান্দ্রতা বলে, এতদিন জানতে না। ওটার সান্দ্রতা বেশি, তাই বলো, ভিসকসিটি বেশি। তাহলে টাইম নেবে কোনটায়? অবভিয়াসলি t2 সেকেন্ডটা বেশি হবে। কেন? গ্লিসারিনের মধ্যে দিয়ে বলটা পাস করতে বেশি সময় লাগবে। তাহলে এই যে বেশি সময় লাগছে কেন, তার কারণ হচ্ছে গ্লিসারিনের লেয়ারগুলো একটা লেয়ার অন্য লেয়ারের উপর দিয়ে যেতে চাইছে এবং পিছন দিকে বেশি বল অনুভব করছে, ওই জন্য এইটা এর যেতে বাধা পাচ্ছে। যেমন করে তোমরা একটা ভিড় রাস্তার মধ্যে দিয়ে তুমি যেতে পারবে না, কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে চলে আসতে পারবে খুব সহজেই, ঠিক আছে? তাহলে ভিড় রাস্তার মধ্যে সান্দ্রতাঙ্ক বেশি, তোমরা আসতে পারছো না খুব তাড়াতাড়ি দৌড়ে। ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে খুব দৌড়ে তাড়াতাড়ি চলে আসতে পারবে। এই হচ্ছে টেম্পারেচারের সঙ্গে এর চেঞ্জ। এই টেম্পারেচার টাইমটা লাগছে এটা। এখান থেকে আছে স্টোকসের একটা ল আছে। আচ্ছা, স্টোকসের ল ঠিক এর সঙ্গে রিলেটেড না। টাইমটা লাগছে কেন? ভিসকসিটিটা গ্লিসারিনের বেশি। এবার স্টোকসের সূত্র, স্টোকস সূত্রটা ঠিক এরকম বলছে, এ ভিসকাস ফোর্স মানে সান্দ্রতা বল ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। কোনটা কি বলেছি? সান্দ্রতা বল। ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য বল, যে বলটা আমি ফেলছি, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বল। ঠিক আছে? একটা বল যখন আমি একটা মধ্যে ফেলবো তখন তার রেডিয়াস অফ দ্য বল আর ভেলোসিটি অফ দ্য বল, এটার উপরে ভিসকাস ফোর্সটা ওর উপর কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা বলা যাচ্ছে। এটা সান্দ্রতাঙ্ক। এটা যে বলটা ফেলছি তার ব্যাসার্ধ, যে বলটা যাচ্ছে তার বেগ, এবং সান্দ্রতাঙ্ক এটা হচ্ছে ভিসকাস ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বল, বলের উপরে কি কত অ্যামাউন্টের ভিসকাস ফোর্স অ্যাপ্লাই হবে। ঠিক আছে? এইটা দিয়ে আমি স্টোকসের সূত্র দিয়ে আমি সান্দ্রতাঙ্ক বের করতে পারি। কিন্তু এই সূত্রে একটা প্রযোজ্যতা বলে আছে। কখন প্রযোজ্য হবে? যখন এই বলটা খুবই ছোট হলে এই সূত্রটা প্রযোজ্য হবে না। খুবই ছোট বলতে তরলের নিজেদের মধ্যে তো ডিস্টেন্স আছে, দুটো লেয়ারের মধ্যে বা দুটো তরলের আন্তঃআণবিক ডিস্টেন্স আছে। সেই আন্তঃআণবিক ডিস্টেন্সের থেকে যদি বলটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে এই সূত্রটা প্রযোজ্য হতে গেলে কী হবে? বলটাকে একটু বড় হতে হবে, তরলের দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স বা আন্তঃআণবিক ডিস্টেন্সের থেকে বলটা বড় হতে হবে, তবেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে? তাহলে স্টোকসের সূত্র বললাম, গ্যাসের উষ্ণতার সঙ্গে সান্দ্রতার পরিবর্তন বললাম, চাপের সঙ্গে সান্দ্রতা পরিবর্তিত হয়, কিন্তু সেটা হচ্ছে নিউটনীয় ফ্লুইডের ক্ষেত্রে না, নন নিউট্রিনাল ফ্লুইডের ক্ষেত্রে এটা ঘটে বেশি। নিউট্রিনিয়ান ফ্লুইড, নন নিউট্রিনাল ফ্লুইড তোমাদের সিলেবাসে নেই। বললাম যেসব তরল পদার্থ নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে বলে নিউট্রিনিয়ান ফ্লুইড, যেগুলো মেনে চলে না তাকে নন নিউট্রিনাল ফ্লুইড বলে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো উষ্ণতার সঙ্গে পরিবর্তন, স্টোকসের সূত্র, সান্দ্রতাঙ্কের সংজ্ঞা। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, সান্দ্রতা মেজার করা হয়
অসওয়াল্ড ভিস্কোমিটার যন্ত্র দিয়ে। অসওয়াল্ড ভিস্কোমিটার এটা একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে সান্দ্রতাঙ্ক মেজার মানে পরিমাপ করা হয়। ঠিক আছে।